হ্যালো হ্যালো আমার ছোট ছোট বাচ্চারা, কেমন আছো তোমরা? আর প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে এই যে একটা করে আমরা ক্লাস পাচ্ছি, না না না, সরি সরি সরি, দুটো করে ক্লাস পাচ্ছি, কারণ একটা বাংলা একটা হিস্ট্রি। তো তোমাদের কেমন লাগছে? কই তোমরা তো জানাচ্ছ না, বেশ ক্লাস দেখে আর পালিয়ে যাচ্ছ। একবারও তো বলছো না যে ম্যাম এটা বেশ ভালো লাগলো, বা ওটা মোটামুটি লাগলো, খুব একটা মানে মনোযোগ ভালো লাগলো না, সুন্দর লাগলো না, মনোমুগ্ধকর মনে হলো না। তো এইরকম কমেন্টগুলো তো আমরাও আশা করি নাকি তোমাদের কাছ থেকে। তো তোমরা যখন যখন ক্লাস করছো তখন অ্যাটলিস্ট এটুকু আমাদেরকে বলো, তোমাদের কি মনে হচ্ছে যে আমরা এই যে তোমাদের জন্য টপিকগুলো নিয়ে আসছি প্রত্যেক দিন একটা একটা করে, তো সেই টপিকগুলো তোমাদের পড়তে কেমন লাগছে? বা হ্যাঁ, স্কুলে হয়তো পড়া হয়ে গেছে, নিজেরা আলাদা করে পড়ে নিয়েছো, দেন এটা রিভিশনের মতো কাজ করছে, কি হচ্ছে তোমাদের? আদেও কি কোনো উপকারে লাগছে? একটু একটু তো আমাদেরকেও বলতে হবে বাবা, না হলে আমরা কি করে উৎসাহ পাবো তোমাদেরকে পড়ানোর জন্য? তো হ্যালো হ্যালো হ্যালো, আবারও বলে দিচ্ছি, আমি তোমাদের স্নেহা ম্যাম নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকের বাংলার দুটো টপিক, গাছের কথা আর হাওয়ার গান। দেখো, গাছ আর হাওয়া তো যেন ওতপ্রোতভাবে জড়িত, তাই না? গাছের মধ্যেই যেন হাওয়া দোলা লাগে, তবে মনে হয় যে ওই যে দেখ গাছের পাতাটা নড়ছে, তার মানে হাওয়াটা হচ্ছে, না হলে যেন মনে হয় যে হাওয়া দিচ্ছে না। যখন গাছের পাতা নিথর চুপচাপ, তখন মনে হয় যে এই রে হাওয়া বইছে না, কি গরম করছে, দেখ গাছের একটা পাতাও নড়ছে না। আমরা এরকম ভাবে বলে থাকি। তো আবারও সেই জন্য এই দুটো টপিক পাশাপাশি নিয়ে আসা, গাছের কথা এবং হাওয়ার গান। তোমরা জানো যে একটা হচ্ছে আহ গদ্য, অবশ্যই তোমাদের কাছে গল্পের মতোই, কিন্তু অ্যাকচুয়ালি প্রবন্ধ একটা। আর তার সাথে সাথে একটা হচ্ছে কবিতা। দেখা যাক কি আছে আমাদের এখানে। আমরা আজকে পড়ব গাছের কথা, হাওয়ার গান, আর প্রশ্ন উত্তর দেখব কয়েকটা। বেশ, প্রথম হচ্ছে গাছের কথা। আর গাছের কথার লেখক পরিচিতি তো জানতেই হবে, জগদীশচন্দ্র বসু। আচ্ছা, জগদীশচন্দ্র বসু নামটা বললেই কার কি মনে আসে? যে গাছেরও প্রাণ আছে, তাই তো? এই আবিষ্কারটা জগদীশচন্দ্র বসুই প্রথম করেছিলেন। আর তার সেই আবিষ্কারেরই কিছুটা মর্ম কথা বলতে পারো, মানে তিনি যে আবিষ্কারটা করেছিলেন তার পিছনে তার যে ব্যক্তিগত কিছু ভালো লাগা, তার যে মানে একটা আগ্রহ গাছেদের প্রতি, গাছেদের সম্বন্ধে জানার, এই ব্যাপারটা নিয়েই তোমাদের আজকের এই গদ্য। তো লেখক সম্বন্ধে একটু শুনি। জগদীশচন্দ্র বসু 1858-তে জন্ম, 1937-এ মৃত্যু। বিজ্ঞান সাধক, পদার্থবিদ, জীববিজ্ঞানী এই লেখকের জন্ম অধুনা বাংলাদেশের অন্তর্গত বিক্রমপুরে। তাহলে লেখকের জন্ম কোথায় হচ্ছে? অধুনা মানে এখনকার দিনের বাংলাদেশের অন্তর্গত বিক্রমপুরে। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম অন্তরঙ্গ জগদীশচন্দ্র বিশিষ্ট সাহিত্যানুরাগী ছিলেন। তিনি শুধুমাত্র যে তার মানে তিনি বিজ্ঞানী, তিনি বিজ্ঞান নিয়েই বসে থাকেন। আমরা ভাবি যে আমরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করব, বাংলা ইংরেজি আর কে পড়ে, সাহিত্য টাহিত্য ঠিক ভালো লাগে না, সেই জন্যেই তো বিজ্ঞানটা নিয়ে পড়ছি। আমাদের বৈজ্ঞানিক মন, আমরা বেশি বেশি করে কিছু আবিষ্কার করব, অনুসন্ধান করব, গবেষণা করব, আমাদের বৈজ্ঞানিক মন। আর এই যে বৈজ্ঞানিক যিনি মানে গোটা পৃথিবীর মধ্যে একটা আমূল পরিবর্তন এনেছিলেন এই গাছের কথা বলে, তিনিও কিন্তু ছিলেন সাহিত্যানুরাগী, মানে সাহিত্যের প্রতি তার অনুরাগ ছিল, সাহিত্য তিনি ভালোবাসতেন, তিনি লিখতেনও। শুধুমাত্র বিজ্ঞানের ছাত্রছাত্রী বলে আমরা বিজ্ঞান নিয়েই পড়ে থাকবো, সাহিত্যের দিকে আমাদের কোনো ঝোঁকই থাকবে না, এরকমটা হয় না। অনেক ট্যালেন্টেড মানুষ আছেন যারা দুদিকটাকে ব্যালেন্স করে চলেন, বা তাদের ভালো লাগে। ঠিক আছে? তিনি 1323 থেকে 25 বঙ্গাব্দ পর্যন্ত বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ছিলেন। তার রচিত বাংলা রচনাগুলি, এই যে দেখো তার রচিত বাংলা রচনা, বাংলা রচনা হচ্ছে অব্যক্ত গ্রন্থে সংকলিত হয়েছে, আর 1920 খ্রিস্টাব্দে যেটা প্রকাশিত হয়। আর তার লেখা চিঠিপত্র, যেটা পত্রাবলী নামে 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। তাহলে অব্যক্ত গ্রন্থ পেলাম, পত্রাবলী নামে একটা চিঠির সংকলন পেলাম। বেশ, তাহলে 1920 আর 1958 দুটো সাল একটুখানি মনে রাখার চেষ্টা করবে। খুব যে ইম্পর্টেন্ট সেটা নয়, ইতিহাসের মতো সাল তারিখ মনে রাখার খুব একটা দরকার নেই।
ঠিক আছে, চেষ্টা করবে। মূল পাঠ্য গাছের কথা। এবার আমরা মেন টেক্সটে আসি। আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম তখন সব খালি খালি লাগিত। তারপর গাছ পাখি কীট পতঙ্গ দিগকে ভালোবাসতে শিখিয়াছি। সে অবধি তাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যাহা পারিতাম না। ভাবো, আমরা অনেক জায়গায় তো বেড়াতে যাই, অনেক জায়গায় যে বেড়াতে যাই সব সময় যে খুব ভালো সঙ্গী পাই তেমনটা হয় না। অনেক জায়গায় এমনই বেড়াতে যাই যে হ্যাঁ হয়তো অন্যান্য লোকেরা আছে, কিন্তু তাদের সাথে গিয়ে আমরা ঠিক সেই সহৃদয়তাটা বন্ধুত্বটা পাই না। অনেকটা সাপোজ সাপোজ আমি দার্জিলিং গেছি একটা টিমের সাথে, ঠিক আছে, কোনো ট্রাভেল এজেন্সির সাথে কোনো টিমের সাথে গেছি। আমাকে নিয়ে গিয়ে কোনো একটা জায়গায় দেখানো হচ্ছে যে এই যে দেখো এটা এই এই অমুক, সাপোজ বাতাসিয়া লুপ দেখানো হচ্ছে যে এটা বাতাসিয়া লুপ। তো বাতাসিয়া লুপেতে সবসময় যে বন্ধুদের নিয়ে এই যে এটা দেখ ওটা দেখ এটা এখানে দেখ ওখানে, হয় না। কখনো কখনো প্রকৃতিটাকে নিজে নিজে অনুভব করতে ইচ্ছা করে। তো একা একাই আমরা ঘুরে বেড়াই, এরকম দেখে বেড়াই যে বাহ এখানটা বেশ সুন্দর, বাহ পাহাড়টা কি সুন্দর লাগছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে সেখানেও একটা তাও মনে হয় যে একটা একাকিত্ব কাজ করছে, আমি একাই করছি, একাই দেখছি, একাই ভাবছি। কিন্তু যদি আমি এই গাছেদেরকে ফুলেদেরকে পাহাড় মানে যে কোনো যদি গোটা প্রকৃতিকে আমি ভালোবাসতে শিখি, তাহলে তাদের কথাগুলো তাদের আবেগগুলোও যেন আমি শুনতে পাবো, যেন আমি বুঝতে পারবো। ঠিক সেই রকমটাই লেখক বলছেন, যখন আমি এই যে সবাইকে কীট পতঙ্গকে পর্যন্ত যখন ভালোবাসতে শিখেছি তখন থেকে তাদের অনেক কথা বুঝতে পারি। এই যে সে অবধি মানে তখন থেকে আমি তাদের কথা বুঝতে পারি, আগে যাহা পারিতাম না। তার মানে কি? তার মানে তুমি যতক্ষণ না মানুষকে বলি, কোনো প্রাণীকে বলি, কোনো বস্তুকে বলি, প্রকৃতিকে বলি, যাই বলি না কেন, যতক্ষণ না ভালোবাসতে শিখছো তার সাইডের কথাটাও তুমি কিন্তু বুঝতে পারবে না। ঠিক তো? এই যে গাছগুলি কোনো কথা বলে না, ইহাদের যে আবার একটা জীবন আছে, আমাদের মতো আহার করে, দিন দিন বাড়ে, আগে এসব কিছুই জানতাম না। এটা আমরাও কি কখনো ভেবেছি? মানে এটা আমাদের বিজ্ঞানী আগে বলে গেছেন বলে আমরা এখন জানি, আমরা পড়ে বুঝেছি, জেনে গেছি, কিন্তু নিজেরা কি কখন ভেবেছি যে এরকম হতে পারে? এখন বুঝতে পারতেছি, এখন ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব দুঃখ কষ্ট দেখিতে পাই। জীবন ধারণ করিবার জন্য ইহাদিগকেও সর্বদা ব্যস্ত থাকিতে হয়। কষ্টে পড়িয়া ইহাদের মধ্যেও কেহ কেহ চুরি ডাকাতি করে। মানে ভাবো, গাছেরাও নাকি চুরি ডাকাতি করে। মানুষের মধ্যে যেরূপ সদ্গুণ আছে, মানে সদ্গুণ আর কি, ঠিক আছে, সৎ গুণ আছে, ইহাদের মধ্যেও তার কিছু কিছু দেখা যায়। বৃক্ষদের মধ্যে একে অন্যকে সাহায্য করিতে দেখা যায়, ইহাদের মধ্যে একে অপরের সহিত অপরের বন্ধুত্বও হয়। তাহলে গাছেদের মধ্যে একে অপরের সঙ্গে বন্ধুত্ব হয়। একটা কোনো একটা গল্পে আমি পড়েছিলাম এরকম, আমার মনে পড়ছে না যে কোন গল্প, হয়তো তোমরাও কেউ কেউ পড়ে থাকতে পারো। ছোটবেলাকারই গল্প, আমরা যখন স্কুলে পড়েছি সেই সময় ওই গল্পটা মানে আমরা পড়েছি এইরকম। তো একটা গল্প ওরকম ছিল যে দুটো গাছ আর কি পাশাপাশি থাকতো, দুটো গাছের মধ্যে নিজেদের মধ্যে কথাবার্তা আদান প্রদান হতো যে তোর মাটিতে আজকে এই সার পড়েছে বা ইত্যাদি, আমাকে তো কেউ পাত্তাই দেয় না, আমি দেখ কত উঁচুতে এরকম ভাবে উঠছি, আমার ডালপালাগুলো ঝরে যাচ্ছে, কেউ কেউ মানে দুই গাছ নিজেদের মধ্যে এরকম কথা বলছে, এরকম একটা গল্প ছিল। দেন কি হলো যে এক সময়ের পর পাশের একটা গাছ, বোধহয় একটা অশ্বত্থ গাছ ছিল আর একটা অন্য কোনো গাছ ছিল, এরকম একটা হয়েছিল। তো একটা গাছ একসময় শুকনো হয়ে হয়ে সে মারা গেল। স্বাভাবিক একটা নিয়ম, মানুষেরও যেমন জীবন, একটা মানুষ বেড়ে উঠছে, জন্মাচ্ছে, বেড়ে উঠছে, একটা সময়ের পর তারও শরীরের মধ্যে সেই মূর্ছনাটা আসছে, তারপরে সে মারা যাচ্ছে। ঠিক সেই রকমই গাছেরও তাই জীবন, গাছও একসাথে বেড়ে উঠছে, দুজনে মিলে বন্ধুত্ব হচ্ছে, তারপরে একটা সময়ের পর একটা গাছ, দুজনেই না কিন্তু একটা গাছ, সে তার মানে জীবন শেষ হচ্ছে। সেই গাছটা যে মারা যাচ্ছে, এই গাছটা মারা যাওয়ার কিছুদিন পরে, আচ্ছা আচ্ছা না সরি 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 আমি ভুল বললাম, দুটো গাছ ছিল, দুটো গাছের মধ্যে বন্ধুত্ব ইত্যাদি ছিল, একটা গাছকে কাটা হয়ে গেছিল, যে একটা গাছের কাঠ ভালো, সেই জন্য সেই গাছের কাঠ পাওয়ার জন্য মানুষ সেটাকে কেটে দিয়েছিল, কেটে দিয়ে গোড়া টোড়া একদম উপড়ে নিয়েছিল। তো
তার কিছুদিন পরেই দেখা যায় তার পাশের যে গাছটা, সেই গাছটাও আস্তে 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 শুকনো হতে লাগলো। শুকনো হতে হতে কয়েক মাসের মধ্যে বা 1 মাস 1.5 মাসের মধ্যেই গাছটা মারা গেল। অথচ একটা সজীব প্রাণবন্ত সুন্দর গাছ ছিল, কিন্তু পাশের বন্ধু মারা গেছে বলে সে মারা গেল। তো এরকম একটা গল্প পড়েছিলাম হঠাৎ, মানে এটা পড়াতে গিয়ে আমার মনে পড়লো। তো ওই জন্যই আর কি গাছেদের কিন্তু একে অপরের সাথে বন্ধুত্ব হয়। তারপর মানুষের সর্বোচ্চ গুণ যে স্বার্থত্যাগ। তাহলে মানুষের সর্বোচ্চ গুণ কি? স্বার্থত্যাগ। সেটা গাছেদের মধ্যেও দেখা যায়। মা নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করেন, সন্তানের জন্য নিজের জীবন। উদ্ভিদেও সচরাচর দেখা যায়। গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। ক্রমে এসব কথা তোমাদিগকে বলিব। তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ, দেখেছো তো নাকি? শুকনো গাছের ডাল, যেটা অনেক সময় যাদের মাটির উনুন আছে দেখতে পাবে, তারা মাটির উনুনে ওগুলো শুকনো গাছের ডাল দিয়ে রান্না করা হয়। মনে করো যে কোনো গাছের তলাতে বসে আছো, ঘন সবুজ পাতায় গাছটি ঢাকা, ছায়াতে তুমি বসে আছো। বেশ, এরকম ধরে নাও একটা ঘন সবুজ গাছ আছে, তার ছায়ায় তুমি বসে আছো, খুব ভালো কথা। গাছের নিচে এক পার্শ্বে একখানি শুষ্ক ডাল পড়িয়া আছে। গাছের নিচে কোথাও তো শুকনো ডাল পড়ে থাকতেই পারে। এই ডালে কত পাতা ছিল, এখন সব শুকিয়া গিয়েছে, আর ডালের গোড়ায় উই ধরিয়াছে। আর কিছুকাল পরে ইহারও চিহ্ন থাকিবে না। তাহলে কি বলা হচ্ছে? যে আগে এর মধ্যে জীবন ছিল, তার মধ্যে কি ছিল? সজীবতা ছিল। তার মানে শুধু জীবন মানে সজীবতা, সে যে জীব, তার মধ্যে সেই লক্ষণটা ছিল, তার যে সুন্দর সুন্দর পাতা ছিল, সজীবতা। মানে একটা যৌবনের উচ্ছলতা বলতে পারি আমরা। আমাদের যেমন এখন যৌবনকাল, কম বয়স, আমরা ছোট, ইয়ং, মানে আমাদের মধ্যে সজীব সেই সতেজতাটা আছে। আমরা কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে পারি, মানুষের সাহায্য করতে পারি, ঠিক তো? কিন্তু এক সময় সেই ডালটা কি হবে? শুকনো শুষ্ক হবে। অর্থাৎ কি হয়ে যাবে? সে কিন্তু আস্তে আস্তে তার জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছাবে। বেশ, আচ্ছা বলো তো, এই গাছ আর এই মরা ডালেতে কি প্রভেদ? গাছটি বাড়িতেছে আর মরা ডালটা ক্ষয় হইয়া যাইতেছে। তার মানে কি? যে গাছটাকে তুমি দেখতে পাচ্ছ সেই গাছটা বেড়ে উঠছে, ক্রমে ক্রমে সে তার রূপ নিয়ে বেড়ে উঠছে। আর যে মরা ডালটা, সে আস্তে আস্তে কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে। একটিতে জীবন আছে আর অন্যটিতে জীবন নাই। জীবিত তাহা ক্রমশ বাড়িতে থাকে। জীবিতের আরেকটি লক্ষণ এই যে তাহার গতি আছে, অর্থাৎ তাহারা নড়ে চড়ে। তার মানে জীবিত যাদের জীবন আছে তাদের মধ্যে গতি আছে। গতি আছে বলতে এরকম না যে তুমি এখানে আছো, এখান থেকে সা করে গতি নিয়ে কোথাও একটা চলে গেলে, না সেটার কথা বলা হচ্ছে না। যে গাছেরা তো আর ওইভাবে মানে এক জায়গায় তুমি পুঁতে রেখেছো, সে আস্তে আস্তে চলতে চলতে তোমার মামার বাড়ি পৌঁছে গেল, সেটা তো সম্ভব নয়। তাদের মধ্যে গতি আছে, মানে তারা নড়াচড়া করে। তারা তাদের ডালটা ধরো এইটুকু ছিল, আস্তে আস্তে করে এদিকে প্রসারিত করছে। আচ্ছা, এখানে ঠিকঠাক সূর্যের আলোটা পাচ্ছি না, ওদিকে পাচ্ছি, আচ্ছা ওদিক দিয়ে বেড়ে যাই। এরকম হয় তো, বিজ্ঞানে তোমরা পড়ো তো। তো সেই রকমই আর কি বলা হচ্ছে যে তাদের এই নড়াচড়াটা বা কোন দিকে তার চলনটা হচ্ছে, কোন দিকে সূর্যের আলোটা ঠিকঠাক ভাবে পাচ্ছে, সেই ব্যাপারটা একমাত্র সজীব যারা তাদের মধ্যেই পসিবল, না হলে কিন্তু হবে না। অবশ্য গাছের গতি হঠাৎ দেখা যায় না। লতা কেমন ঘুরিয়া ঘুরিয়া গাছকে জড়াইয়া ধরে, দেখিয়েছো? লতা গাছ কেমন করে ঘুরে ঘুরে গাছকে জড়িয়ে ধরে। জীবিত বস্তুতে গতি দেখা যায়, জীবিত বস্তু বাড়িয়ে থাকে। কেবল ডিমে জীবনের কোনো চিহ্ন দেখা যায় না। এখানটা একটা সুন্দর ব্যাখ্যা আছে। ডিমের মধ্যে জীবনের কোনো চিহ্ন দেখা যায় না, কিন্তু ডিমেতে কি হয়? জীবন ঘুমিয়ে থাকে। অবশ্যই একটা ডিম, ধরো তুমি বাজার থেকে একটা ডিম কিনে আনলে, সে তুমি কিনে আনো, বাবা কিনে আনুক, যে কিনে আনুক, ডিমটা যে আছে, ডিমটার মধ্যে কোনো কি সজীবতার লক্ষণ তুমি দেখতে পাচ্ছ? ডিম ফাটাচ্ছ, অমলেট বানিয়ে খাচ্ছ, ইয়াম্মি টেস্টি, কিন্তু তার মধ্যে যে একটা জীবন লুকিয়ে আছে, আমরা কি সেটা ভাবছি? তাকে কি মারতে হচ্ছে, কিছু করতে হচ্ছে? না। কিন্তু সুপ্ত অবস্থায় একটা জীবন কিন্তু ওই ডিমের মধ্যে আছে। যেটা কি হয়, অনেকটা পরবর্তীকালে গিয়ে এই যে পাখিরা তা দেয়, তাদের মধ্যে সেই উষ্ণতা দেওয়া ইত্যাদির মাধ্যমে আস্তে আস্তে সেই জীবনটা প্রস্ফুটিত হয়। সেরকমই উত্তাপ পাইলে ডিম হইতে পাখির ছানা জন্ম লাভ করে, এটাই বলা হয়েছে উত্তাপ পেলে।
তাপ দিতে হবে, যেটা তা দেয়া বলে। বীজগুলি যেন গাছের ডিম, বীজগুলো যেন গাছের ডিম। কেন বলা হচ্ছে বলো তো? আচ্ছা, কেন বলা হচ্ছে পরে বলবো, একটা বট গাছের কথা আছে তখন বলবো। বীজের মধ্যেও এরূপ গাছের শিশু ঘুমিয়ে থাকে। মাটি, উত্তাপ, জল পাইলে বীজ হইতে বৃক্ষ শিশু জন্ম নেয়। বীজের উপর এক কঠিন ঢাকনা, তার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বীজের আকার নানা প্রকার, কোনটি অতি ছোট, কোনটি বড়। বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না। অতি প্রকাণ্ড বট গাছ, এই যে এখানটায় অতি প্রকাণ্ড বট গাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্ম লাভ করছে। আচ্ছা, কি করে? বীজ আর ফল কি এক জিনিস? ফল, যেটা ফল হচ্ছে, সেই ফল যেটা অনেক ক্ষেত্রে আমরা খাই, অনেক ফল, তো সেই ফল আর বীজ যেটা থেকে গাছ হয় সেটা কি এক জিনিস? না তো, এক জিনিস নয়। তাহলে ধরো বট গাছ, হয়তো বলছি যে এই যে সরিষা অপেক্ষা ছোট, সর্ষের থেকেও ছোট দানা কি করে হচ্ছে ম্যাম? বট গাছের ফলগুলো তো বেশ লাল লাল এতটা করে থাকে, উপর থেকে নিচে পড়ে তারপর ছিটিয়ে যায়। এই যে উপর থেকে নিচে পড়ে যে ছিটিয়ে গেল সব দিকে, তারপর দেখতে পাবে ওটার মধ্যে ছোট ছোট সরিষার দানার মতো পুচকি পুচকি দানা আছে। সেই দানাগুলোই কিন্তু এক একটা দানায় এক একটা গাছ হতে পারে, ঠিক? আর ওই দানাগুলোই হচ্ছে বীজ। যেমন ভাবে আমরা ধরো আপেল খাই, আপেলটা মিডল দিয়ে কাটবে, তারপরে ভেতরে বীজটা পাবে। পেঁপে খাচ্ছি, পেঁপের মধ্যেও ভেতরে বীজটা আছে। তাহলে ফলটা তো আর সরাসরি আমরা গিয়ে পুঁতে দেবো আর হচ্ছে গাছ হয়ে যাবে, সেরকম ব্যাপার নয়। সেই জন্যই বলা হচ্ছে সরিষার থেকেও ছোট ওই একটা ক্ষুদ্র জিনিস, ওটা এত বড় একটা বিশাল বট গাছের তৈরি করছে। মানে এইরকম ধরো বট গাছ যেমন হয় আর কি, বিশাল একটা আকার জুড়ে তৈরি হয়, তো সেটাকে তৈরি করছে। কে মনে করিতে পারে এত বড় গাছটা এই ক্ষুদ্র সরিষার মধ্যে লুকাইয়া আছে? তোমরা হয়তো কৃষক দিগকে ধানের বীজ খেতে ছড়াইতে দেখিয়াছ, কিন্তু যত গাছপালা বন জঙ্গল দেখো, তাহার অনেকের বীজ মানুষ ছাড়ায় না। মানে এত যে আশেপাশে আমরা গাছপালা বন জঙ্গল দেখছি, বিশেষ করে এখন এখন ধরো বর্ষাকাল, বর্ষাকালে একটু রাস্তায় বেরোবে তো দেখবে খালি আশেপাশে জঙ্গল আর জঙ্গল হয়ে গেছে। মানে যেখানে ঢালাই করা রাস্তা বা পিচের রাস্তা নেই, একটু মাটি আছে, সেখানেই দেখবে জঙ্গল হয়ে গেছে। কোনো মাঠ আছে, তোমরা ফুটবল খেলতে যাও, ক্রিকেট খেলতে যাও, সেই মাঠে দেখবে বড় বড় ঘাস জন্মে গেছে। আরে বাবা, এগুলো এলো কোথা থেকে? আমরা তো ফেলিনি, মানুষ তো বুনছে না, তাহলে আসছে কোত্থেকে এত বড় বড় গাছপালা? নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া থাকে। এবার আমরা জানবো যে কিভাবে গাছের বীজটা কিভাবে আসছে, ওটা আসছেটা কোথা থেকে। ঠিক আছে, এবার বলা হচ্ছে পাখিরা ফল খাইয়া দূর দেশে বীজ লইয়া যায়, এই প্রকারে জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মিয়া থাকে। তাহলে পাখিরা ফল খাচ্ছে, সেই বীজ নিয়ে চলে যাচ্ছে অন্য কোনো জায়গায়, সেখানে গিয়ে ফেলছে, সেখানে গাছ হচ্ছে। এটা তো আমরা অনেক ছোট থেকে জানি। ইহা ছাড়া অনেক বীজ বাতাসে উড়িয়া অনেক দূর দেশে চলে যায়। কি করে? তাহলে অনেক বীজ বাতাসে উড়ে চলে যায়। এক তো পাখিরা নিয়ে যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে বাতাসে উড়ে যাচ্ছে। এটাকে আমি 1 দিলাম, এটাকে 2 দিলাম। যেমন শিমুল গাছ, শিমুল গাছ, শিমুল তুলো দেখেছো নিশ্চয়ই। তো শিমুল গাছের যখনই ওই ফলটা ফেটে যায়, ওই যে তুলোটা বেরিয়ে যায়, বেরিয়ে হাওয়ায় উঠতে 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 অনেক দূরে চলে যায়। আর সেটাই লেখক বলেছেন যে তখন আমরা সেইটাকে ধরার জন্য ছুটতাম। এটা একটা মজা যে শিমুল তুলোটা উড়ে উড়ে যাচ্ছে, চল 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 ওটাকে ধরি ওটাকে ধরি। আর ওটাই যে উড়ে গিয়ে কোথাও একটা পড়বে, ওর মধ্যে যে ছোট্ট দানাটা আছে সেখান থেকে আবার একটা শিমুল গাছ জন্মাবে। তো সেটাই বলা হয়েছে। বীজকে ওপরে লইয়া যাইতো, এই প্রকারে দিন রাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়াইয়া পড়িতেছে। ঠিক আছে, প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না। হয়তো কঠিন পাথরের ওপর বীজ পড়িল, সেখান থেকে তার অঙ্কুর বাহির হইতে পারিল না। অঙ্কুর বাহির হইবার জন্য উত্তাপ, জল, মাটি চাই। অবশ্যই এটা আমরা লাইফ সায়েন্সেও পড়ি, উত্তাপ, জল, মাটি। তাপ, জল, মাটি থাকলে তবেই কিন্তু অঙ্কুর বার হবে। আর সেই জন্য কি বলা হচ্ছে যে সমস্ত দানা থেকে, ওই যে একটা বটের ফল ছিটিয়ে পড়লো, ওর মধ্যে হয়তো 50টা দানা আছে, তাই বলে 50টা বট গাছ জন্মাবে এমনটা নয়, হয়তো একটা কিংবা দুটো জন্মাবে। ঠিক সেই রকমই বীজ পড়ুক, যেখানেই যে বীজ পড়ুক না কেন, বৃক্ষ শিশু অনেকদিন পর্যন্ত বীজের মধ্যে নিরাপদে ঘুমিয়ে থাকে। বাড়িবার উপযুক্ত স্থানে যতদিন না পড়ে, ততদিন বাহিরের কঠিন ঢাকনা গাছের শিশুটিকে নানা বিপদ হইতে রক্ষা করে।
ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে। আম লিচুর বীজ বৈশাখ মাসে পাকে, ধান জব আশ্বিন মাসে কার্তিক মাসে পাকে। এটা শর্ট কোয়েশ্চেনের জন্য একটু দাগ দিয়ে রাখলাম। মনে করো একটি গাছের বীজ আশ্বিন মাসে পাকিয়াছে। আশ্বিন মাসের শেষে বড় ঝড় হয়। ঝড়ে পাতা ছোট 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 ডাল ছিঁড়ে চারিদিকে পড়তে থাকে। এই রূপে বীজগুলো চারদিকে ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায় কে বলিতে পারে? মনে করো একটি বীজ সমস্ত দিন রাত্রি মাটিতে লুটাইতে লুটাইতে একখানা ভাঙা ইট কিংবা মাটির ডেলার নিচে আশ্রয় লইল। কোথায় ছিল, কোথায় আসিয়া পড়িল? তাহলে একটা বীজ সে মাটির ডেলার নিচে একটা আশ্রয় পেল, কিংবা একটা ভাঙা ইটের মাঝখানে, হতেই পারে নেয় এরকম আশ্রয়, মানে কোথাও ছড়িয়ে ছিটিয়ে যেতে যেতে কোনো এক জায়গায় ঢুকে গেল। ক্রমে ধুলো ও মাটিতে বীজটি ঢাকা পড়িল। এখন বীজটি মানুষের চক্ষুর আড়াল হইল। আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে, কিন্তু বিধাতার দৃষ্টির বাইরে যায় নাই। পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলিয়া লইলেন। বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়িয়া বাহিরে শীত ও ঝড় হইতে রক্ষা পাইল। এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রহিল। তাহলে বৃক্ষ শিশু সে কিন্তু এইভাবে নিরাপদে ঘুমিয়ে থেকে গেল, বাইরে শীত ঝড় থেকে রক্ষা পেল আর নিরাপদে শিশু ঘুমিয়ে রইল। বেশ, এখানেই তোমাদের এই প্রবন্ধটাকে শেষ করা হয়েছে। বেশ সুন্দর একটা গ্রন্থ। হ্যাঁ, এটার আরো হয়তো আরেকটু দিলে ভালো হতো, ভালো হতো মনে হচ্ছে না যে আর একটু বেশ থাকতো। এরপর হ্যাঁ, শিশুটা তো ঘুমিয়ে রইলো ঠিক আছে, কিন্তু একটা এই যে ঘুমন্ত শিশু, তারপর থেকে তার মধ্যে থেকে কিভাবে এই প্রাণটা বেরিয়ে উঠবে বা একটা গাছ সৃষ্টি হবে, এরকম যদি একটু থাকতো তাহলে বেশ ভালো লাগতো। যাই হোক, তো এখানেই শেষ হয়েছে টপিক। দেন তোমাদের আছে হাওয়ার গান। হাওয়ার গান লেখক বুদ্ধদেব বসু, মানে কবি। তিনি কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক, সমালোচক, মানে কতগুলো আখ্যায়িত করা যাবে ওনাকে বলো, যে তিনি এত দিকে তার বিস্তার করেছেন তার সাম্রাজ্য, যে কবি, ঔপন্যাসিক, তিনি ছোট গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক, সমালোচক, সবকিছু। সাহিত্যের সমস্ত শাখাতেই তার প্রতিভার স্বাক্ষর মেলে। বুদ্ধদেব রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বন্দির বন্দনা, কঙ্কাবতী, দ্রৌপদীর শাড়ি, আর আধার আলোর অধিক, শীতের প্রার্থনা, বসন্তের উত্তর। এখানের মধ্যে তোমাদেরকে নিশ্চয়ই দুটো তিনটে করে মনে রাখতে হয়, তো তোমরা মনে রাখতে পারো বন্দির বন্দনা, দ্রৌপদীর শাড়ি, সহজ সহজ এগুলো, শীতের প্রার্থনা, শীতকালের প্রার্থনা, শীতের প্রার্থনা, বসন্তের উত্তর। ঠিক আছে। তিনি কবিতা পত্রিকা সম্পাদনা করেছেন, শিশুদের জন্য লিখেছেন কান্তি কুমারের পঞ্চকাণ্ড। তিনি তাহলে কোন পত্রিকা? কবিতা পত্রিকা তিনি সম্পাদনা করছেন, আর কান্তি কুমারের পঞ্চকাণ্ড, ঘুমপাড়ানি, এলোমেলো প্রভৃতি রচনা তিনি করেছেন। রবীন্দ্রনাথের পরে এমন বহুমুখী প্রতিভা বাংলা সাহিত্যে বিরল। মূল পাঠ হাওয়ার গান। হাওয়াদের বাড়ি নেই, হাওয়াদের বাড়ি নেই, নেই রে, তারা শুধু কেঁদে মরে বাইরে। সারাদিন রাত্রির বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির। সে কোথায়, সে কোথায়, হায় রে। এটুকুই আমরা আগে দেখি কি বলা হচ্ছে। হাওয়াদের বাড়ি নেই, হাওয়াদের বাড়ি নেই, নেই রে। আচ্ছা, যখন শুরুর দিকে বলছিলাম যে যখন হাওয়া বয়ে যায়, এই যে গাছকে আন্দোলিত করে চলে যায়, আমরা রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ একটা হাওয়া, ঠান্ডা হাওয়া সুন্দর বয়ে গেল, বেশ ভালো লাগে। কিন্তু এই হাওয়াদের বাড়ি কোথায়? হাওয়ারা থাকে কোথায়? আমরা কি জানি? হাওয়াটা হঠাৎ করেই যেন সৃষ্টি হয়ে কোথা থেকে একটা কোথাও চলে যায়, নির্দিষ্ট কোনো জায়গায় স্টে করা, স্থায়ীভাবে বসবাস করা হাওয়াদের হয় না। হাওয়ারা যেন সব দিকে ঘুরপাক খাওয়ার মতো তারা শুধুমাত্র বিচরণ করে বেড়ায়, যেমন ভাবে
যাযাবররা। যাযাবর যেমন ছিল, তারা কি করতো বিভিন্ন জায়গায়, হ্যাঁ তাদেরও ঘাঁটি ছিল কিন্তু স্থায়ী বাসস্থান বলে ছিল না। তারা কি করতো বিভিন্ন জায়গায় কিছুদিনের জন্য থেকে থেকে ঘুরে ঘুরে বেড়াতো, তাই তো? ঠিক যেন সেই রকমই তারা শুধু কেঁদে মরে বাইরে। তারা কোথায় কেঁদে মরছে? তাদের তো ঘর নেই, তারা বাইরে বাইরে কেঁদে কেঁদে মরছে। তাহলে এখানে হাওয়ার সাথে তুলনা করা হচ্ছে কাকে? হাওয়া সমান নিরাশ্রয় যারা, যাদের আশ্রয়হীন মানুষ যারা, তাদের। আশ্রয়হীন মানুষ, ঠিক আছে? আশ্রয়হীন মানুষদেরকে। সারাদিন রাত্রির বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির, সে কোথায় সে কোথায় হায় রে। তাহলে কি বলা হচ্ছে? সারাদিন রাত্রির বুক চাপা কান্নায়, দিন রাত্রি জুড়ে একটা বুকের মধ্যে চাপা কান্না, বুক চাপা কান্না। নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির, তাদের নিঃশ্বাস বয়ে যাচ্ছে উত্তাল, উদাম, অস্থির, মানে কোনো স্থিরতা নেই এইভাবে। এবার কেন? একটু ভাবি। যে সমস্ত মানুষরা আশ্রয়হীন, যাদের বাড়ি ঘর নেই, যাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফিরে ফিরে মানে ক্লান্ত শ্রান্ত হয়ে নিজেদের জীবনটাকে কাটাতে হয়, তারা কি খুব খুশিতে আছে? তারা কি খুব সুখে আছে? না তো। তাদের মধ্যে তো তাদের কান্না তো আসবেই, তাদের মধ্যে কান্না থাকবেই। তাদের সারা দিন রাত্রির বুক চাপা কান্না। কারণ বুক চাপা মানে কি? মানে যে কান্না যেন বুকের মধ্যে অনেক দিন ধরে চেপে রেখেছি, এই রকম। দিন রাত্রি জুড়ে সেই কান্না যেন মানে বেরিয়ে আসতে চাইছে। কারণ তাদের দিন রাত যেন সবই সমান। তাদের কাছে না দিন বলে কোনো উচ্ছলতা আছে, না রাত বলে কোনো শান্তি আছে। নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির। নিঃশ্বাসটা যে বইছে সেটা যেন হাওয়ার মতো। হাওয়া তো উত্তাল অস্থির মানে কি? একটা হাওয়া যখন মানে সবকিছুকে এলোমেলো করে চলে যেতে পারে, সেই যে ব্যাপারটা, সেরকমই নিঃশ্বাসটা বইছে। অর্থাৎ তাদের যে নিঃশ্বাস সেইটা বয়ে যাচ্ছে উত্তাল অস্থির হয়ে। তাহলে এটাকে আমরা হাওয়ার সাথে তুলনা করতে পারি। হাওয়ার মতোই যেন উত্তাল বলতে পারি, ঠিক তো? সে কোথায় সে কোথায় হায় রে। বলে তারা পৃথিবীর সব জল সব তীর, ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়, তবু নেই সে তো নেই, নেই রে। তাহলে কি বলছে? সে কোথায় সে কোথায়, তাদের আশ্রয়টা কোথায়? কোথায় যাবে তারা? বলে তারা পৃথিবীর সব জল সব তীর, তারা বলছে যে পৃথিবীর সব জল সমস্ত তীর ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়। আমি ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়। সব জল সব তীর মানে কি? এখানে জল মানে জীবনের, জীবনের প্রতীক জলটা। আর তীর মানে যেখানে আশ্রয় পায় মানুষ। জলই জীবন আমরা বলে থাকি। জলটাকে আমরা পান করলে জলের যে প্রবাহমানতা, সেটার সাথে জীবনের প্রবাহমানতার আমরা মিলিয়ে আমরা বলে থাকি যে জল মানে জীবন। তাহলে জল মানে যদি জীবন হয়, জীবন প্রবাহ বলতে পারি। তাহলে এই যে সব তীর, তীর মানে শান্তির একটা আশ্রয়। তাই তো? তীরের মধ্যে শান্তির আশ্রয় পাবো, তীরেতে গিয়ে থাকবো। ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়, মানে দুর্বার, যে ইচ্ছার মানে কোনো আহ কোনো বাধা ধরা কোনো ইয়ে নেই, মানে সীমা নেই। এরকম দুর্বার ইচ্ছায় আমি বারবার তাদেরকে ছুঁয়ে গেছি, তবু নেই সে তো নেই, নেই রে। মানে আমাদের মধ্যে একটা উচ্ছল উজ্জ্বল সুন্দর জীবন বলতে কিছু নেই। সুন্দর জীবন নেই। সব জল সব তীর পাহাড়ের গম্ভীর, বন্দর বন্দর নগরের ঘন ভিড়, অরণ্য প্রান্তর শূন্য তেপান্তর, সব পথে ঘুরেছি বৃথাই রে।
সব জল সব তীর পাহাড়ের গম্ভীর। সব জল সব তীর তো তিনি বললেনই প্রথমেই, তারপরে কি বলছেন, পাহাড়ের গম্ভীর। পাহাড় যেটা কঠিন কঠোর পাথর দিয়ে তৈরি, যে উচ্চ একটা শির, সেই যে পাহাড়, সেই পাহাড়েও তিনি ঘুরে এসছেন। মানে এই যে মানুষেরা ঘুরে ঘুরে বেরিয়েছে, বা হাওয়ার কথাই যদি বলি, যে হাওয়া ঘুরে ফিরে বেরিয়েছে। পাহাড় কেন গম্ভীর? কারণ তার মধ্যে সেই যে ইয়েটা, কঠিন কঠোরতাটা রয়েছে, সেই জন্য তাকে বলা হয় পাষাণ গম্ভীর। যারা দেখবে, আচ্ছা লিখে দিই একবার, যারা ধরো কারোর বাবা কারোর কাকু কেউ একজন খুব গম্ভীর প্রকৃতির মানুষ। কেন গম্ভীর প্রকৃতির মানুষ আমরা বলি? কারণ তিনি হয়তো হাসেন কম, তিনি সবসময় এইরকম একটা মুখ নিয়ে থাকেন, যে বকাবকি একটু এদিক ওদিক হলেই বকে দেবেন, এরকম টাইপের থাকেন। তাহলে সেই সমস্ত মানুষদেরকে আমরা কি বলি? তিনি খুব গম্ভীর, তিনি খুব কঠিন কঠোর, মানে একটু কিছু এদিক ওদিক হলেই কিন্তু কঠিন কঠোর শাস্তিও তিনি দিতে পারেন, তার একদম স্ট্রিক্ট রুল, এরকম হয় তো। ঠিক সেই রকমই ধরে নাও যে পাথর, পাহাড় যেমন, পাথর যেমন কঠিন কঠোর, সেটার যে উচ্চ একটা শির, সেই যে পাহাড়, তার মধ্যে দিয়েও, সেই গম্ভীর পাহাড়ের মধ্যে দিয়েও ঘুরে এসছে। বন্দর বন্দর নগরের ঘন ভিড়, বন্দরে বন্দরে ফিরেছে তারা, নগরের ঘন ভিড়ের মধ্যে দিয়ে গেছে তারা, অরণ্যের মধ্যে তারা আশ্রয় খুঁজেছে। প্রান্তর শূন্য, প্রান্তর শূন্য তেপান্তর। তেপান্তর মানে কি? আমরা এমনি বলে থাকি যে 3 প্রান্তরের সমাহার। সমাস আছে তো, তাহলে নিশ্চয়ই বুঝবে। 3 প্রান্তরের সমাহার বলা হয় তেপান্তর। অর্থাৎ শুধুমাত্র 3টে প্রান্তর এসে ঠেকেছে সেরকম বলা হয় না, এইটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে অসীম একটা মাঠ। যে প্রান্তর মানে তো আমরা মাঠ বলে থাকি, তাহলে এই যে মাঠের যে অসীমতা, মানে দূর দূর অব্দি যতটা দেখতে পাচ্ছি শুধু মাঠ আর মাঠ দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে তেপান্তর। তো তাহলে শূন্য তেপান্তর, যেখানে তারা ঘুরে ঘুরে বেরিয়েছে, এই সমস্ত আশ্রয়হীন মানুষেরা, তারা শুধুমাত্র সব জায়গায় ঘুরেছে। তারা জলে থেকেছে, তারা স্থলে থেকেছে, তারা পাহাড়ে গিয়ে দেখেছে, বন্দর বন্দরে ঘুরে বেরিয়েছে, নগরের ঘন ভিড়ের মধ্যে থেকে দেখেছে, অরণ্য প্রান্তর তেপান্তরে সব পথে ঘুরেছি বৃথাই রে। তারা সমস্ত পথে পথে কেন ঘুরে বেরিয়েছে? তাদের আশ্রয় খোঁজার জন্য, একটু শান্তি খোঁজার জন্য, কিন্তু সমস্ত কিছু বৃথা গেছে, কোথাও তারা সেই আশ্রয়টা পায়নি। যেমন আমরা দাঁড়াও কবিতায় পেয়েছিলাম যে এইরকম মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে হবে কাউকে না কাউকে। তাহলে তাদের, আমরা যদি ওইটাকে একটা সেম জিনিসের দুটো সাইড ভাবি, তাহলে ভাবো যে হাওয়ার গানটা কবি লিখছেন এই হিসেবে যে ওই সমস্ত মানুষগুলো কেমন, যারা আশ্রয়হীন, যারা খেতে পায় না, যাদেরকে কোনো রকমে দিন অতিবাহিত করতে হয়, তাদের জীবনটা কেমন। আর দাঁড়াও এতে আমাদের জীবনটাকে তাদের করে দাঁড়াতে বলেছেন কবি। তাহলে আমাদেরকে যদি বলা হয় যে ওই রকম মানুষদের পাশে গিয়ে দাঁড়াও, তাদের জীবন যন্ত্রণাটা আমাকে শুনতে হবে, জানতে হবে, সেই জীবন যন্ত্রণাটা হচ্ছে এটা। আর আমরা যদি কবির কথা শুনে তাদের সহায়তা করি, অর্থাৎ এই সমস্ত মানুষদের, তাহলে ওই যে আমরাই সেই ব্যক্তি যারা পাশে গিয়ে দাঁড়াবো মানুষের মতো মানুষ হয়ে। পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর, সার্সিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর। পার্কের বেঞ্চিতে, যে এই যে পার্ক, পার্ক মানে ঘুরতে বেড়াতে যাওয়ার একটা জায়গা, তাই তো, যেখানে গিয়ে মানুষ কিছুটা অবসর সময় কাটায়। লিখে দিই একটু, অবসর সময় কাটায়। কিংবা ধরো একটু হেঁটে ঘুরে বেড়ানো, হাঁটা, বসা, আড্ডা দেওয়া ইত্যাদি। তাহলে এই যে পার্ক, পার্কে গিয়ে যে মানুষ আড্ডা দেবে, বসবে, সেখানে যে বেঞ্চিতে, সেই বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর, অর্থাৎ পাতা ঝরে পড়ছে। পার্কে হয় গাছপালা থাকে, বসার জায়গা থাকে, শুকনো পাতা ঝরে পড়ে, মানুষের বার্তালাপ চলে। সার্সিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর, মানে দেয়ালের পাঁজর, এটা পঞ্জর মানে হচ্ছে পাঁজর, আমরা বলি না হাড় পাঁজর সব ভেঙে গেল। মানে হাড় পাঁজর মানে কি? বুকের যে হাড়গুলো থাকে, যে একটা কঙ্কাল দেখবি, কঙ্কালের যে যে হাড্ডিগুলো থাকে, হাড্ডি মাই বাড্ডি, একটা কার্টুন হয় না, ওই হাড্ডি মাই বাড্ডিতে যে কার্টুনটা, কঙ্কালটা আছে ওইটা হাড্ডি, ওই রকম হচ্ছে তার বুকের যে পাঁজরগুলো, সেইটাকে বলা হচ্ছে
সার্সিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর। সার্সি মানে কি? সার্সি হচ্ছে কাঁচের যে জানালা। কাঁচের জানালা বা জানালার যে পাল্লাগুলো হয়, ঠিক আছে, তো জানালার পাল্লাগুলো যখন প্রচন্ড হাওয়াতে কেঁপে উঠছে বা ঝনঝন করে উঠছে, তখন কি হচ্ছে, দেওয়ালের পাঁজর যেন কম্পিত হয়ে উঠছে, যেন দেওয়াল মানে নর্মালি বাড়ির দেওয়াল যেন কেঁপে উঠছে ওই হাওয়াতে। চিমনির নিঃসনে কাননের ক্রন্দনে, চিমনির যে আওয়াজ হয়, চিমনি তো জানো যে রান্না করার জন্য যে চিমনি আমরা ব্যবহার করি ধোঁয়া টোয়াগুলো বেরিয়ে যাওয়ার জন্য, তো সেই চিমনির নিঃসনে মানে চিমনির আওয়াজে, কাননের ক্রন্দনে, অরণ্যের যে ক্রন্দন বা কাঁদন, তার কথা কেবলই সুধাইরে, তার কথাই কেবল বলে। সুধাইরে মানে শুধুমাত্র বলে। তেমনি মিষ্টি ছেলে দোলনায় ঘুম যায়, আবছায়া কার্পেট কুকুরের তন্দ্রায়। তেমনই মিষ্টি একটা ছেলে দোলনার মধ্যে ঘুমিয়ে পড়ে, দোলনায় ঘুম যায়। আবছায়া কার্পেট কুকুরের তন্দ্রায়। আবছায়া কার্পেট মানে যেটা আবছা, খুব যে ভালো সুন্দর সেরকম নয়। আবছায়া কার্পেটে কুকুরের তন্দ্রায়, কুকুর একটা বাচ্চা কুকুরের যেমন তন্দ্রা আসে, সে যেমন ঢুলে পড়ে, ঠিক সেই রকমই যেন একটা ছোট্ট ছেলে, একটা মিষ্টি ছেলে, সেই রকম ঘুম তার মধ্যে এসে পড়ছে। ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম, সেই শুধু নিয়েছে বিদায় রে। মানে তিনি বলছেন যে ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্ন জ্বালানোর জন্য মৃদু মোম, মৃদু একটা মোমবাতি, মোমবাতি জ্বালালে কি হয়, ছোট্ট একটা আলোর প্রকাশ ফুটে ওঠে। তাহলে একটা বাড়িতে ধরো নতুন শিশু জন্মানো মানে আমরা কি বলি, একটা ভবিষ্যতের একটা দ্বীপ জ্বলে উঠলো, ঠিক তো? যাদের বাড়িতে শিশু থাকে না, অনেকের ক্ষেত্রে হয় যে সন্তান জন্মায় না, তাহলে তখন আমরা কি বলি যে ওদের যেন জীবনের আর কোনো ভবিষ্যৎ নেই। এই যে মানুষ দুটো আছে যারা হাজব্যান্ড ওয়াইফ, তাদের জীবন ওখানেই শেষ হয়ে গেল, তার মানে তার ফ্যামিলিটাও ওখানে এন্ড হয়ে গেল, ওদের বংশধর বলে আর কেউ থাকলো না, ওদের বংশের প্রদীপ বলে কিছু থাকলো না। ঠিক সেই রকমই স্বপ্নের মৃদু মোম, আমাদের তিনি মৃদু মোম বলেছেন কারণ হচ্ছে যে সব সময়তেই তো প্রদীপটা আমরা আলোচনা করে থাকি, বলে থাকি প্রদীপের আলো থেকে একটা ছোট্ট মৃদু মোম যদি জ্বালাই, মোমের যে ছোট্ট একটা নিদে নিদে আলোর ইয়েটা, সেটাকেই বলা হচ্ছে কিন্তু একটা ছোট্ট আশা, একটা ভবিষ্যৎ প্রজন্মের আশা। ভবিষ্যৎ আশা লিখলাম। সেই শুধু নিয়েছে বিদায় রে, সেই কেবলমাত্র বিদায় নিয়েছে। আধারে জাহাজ চলে মাস্তুলে জলে দ্বীপ, যাত্রীরা সিনেমায় কেউ নাচে গান গায়। আধারে জাহাজ চলে, অন্ধকারের মধ্যে দিয়ে জাহাজ চলছে, মাস্তুলে জলে দ্বীপ। মাস্তুল বলতে এই যে যখন এই ইয়েটা করা হয়, এই যে ধরো পালের যে জিনিসটা হয় না, এটাকে যে কাঠের মধ্যে আটকানো হয়, দুদিকে একটা কাঠের ইয়ে থাকে দেখবে, তার মাঝখানে এই জিনিসটাকে আটকানো হয়। তো এই যে এটাকে বলা হচ্ছে মাস্তুল। এখানে ধরো দ্বীপ জ্বলছে, কোনো একটা আলো জ্বলছে, ঠিক আছে, তো এখানে আলোটাকে এটাকে মাস্তুল বলা হয়। যাত্রীরা সিনেমায় কেউ নাচে গান গায়, যাত্রী যারা তারা সিনেমায় কেউ নাচছে গাইছে। আমরা তরঙ্গের বুকে হানি প্রশ্নের অবিরাম নর্তন মর্ত আবর্তন। যে নৌকাটায় করে যাচ্ছে সেখানে যাত্রী যারা, অর্থাৎ যারা সেখানে সে নৌকায় করে চলেছে, তারা কেউ নাচছে গাইছে। আমরা তরঙ্গের বুকে হানি প্রশ্নের অবিরাম নর্তন মর্ত আবর্তন, আমরা এই যে তরঙ্গ, যে জলের ঢেউটা বেয়ে যাচ্ছে, তার মধ্যে আমরা প্রশ্ন আনছি। সে কোথায়, সে কোথায়, হায় রে, সে কোথায়, যাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, সেই আশ্রয়, সেই শান্তি, সেই জীবন, সেটা কোথায়? অবশেষে থামে সব, ডেক হয় নির্জন। যা কিছু এখানে নাচ গান ইত্যাদি চলছিল, অবশেষে সমস্ত কিছু থেমে গেল। ডেকটা, অর্থাৎ যে ডেকের মধ্যে এই সমস্ত গান বাজনা আলাপ সিনেমার কথা ইত্যাদি চলছিল, সেই সমস্ত কিছু নির্জন হয়ে গেল, সবাই সেই নৌকা থেকে চলে গেল। অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন। এবার এই অকুল যে অন্ধকার, যেখানে আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো কুল পাওয়া যাচ্ছে না, সেখানে যেন সমুদ্রের গর্জন, সেটাই বেশি করে শোনা যাচ্ছে। আর মানুষের ওই কোলাহল, ওই সুন্দর আমেজ, সেটা আর পাওয়া যাচ্ছে না।
এবার এটাকে ধরো আমরা একটুখানি ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে কিরকম হতে পারে। যদি বলি আমাদের জীবন হচ্ছে জীবনতরীটা বয়ে চলেছে, আর সেই জীবনতরীতে অনেক মানুষের আনাগোনা, তাই তো? অনেক মানুষ আসছে যাচ্ছে, তাদের সাথে আমরা গান করছি, নাচ করছি, আনন্দ করছি, মজা করছি, গল্প করছি। যতদিন আমরা এইগুলোর মধ্যে আছি, সাপোজ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নেই, যে যে দুটো মানুষের কথা বলছি, ধরো একটা হাজব্যান্ড ওয়াইফের কথা ধরে নাও, সাপোজ এরকম যে এই দুটো মানুষের কোনো ভবিষ্যৎ প্রজন্ম নেই, তাদের কোনো সন্তান সন্ততি নেই, কিন্তু তারা হয়তো জীবনে প্রতিষ্ঠিত, তারা তাদের মতো করে বিভিন্ন মানুষের সাথে কথা বলে, গল্প করে, আদার্স মানুষের সাথে কোনো পার্টি করে, নাচ গান করে, সবকিছু করছে, তারা মজায় আছে। একটা সময়ের পর সমস্ত মানুষ তো চলে যাবে, তাদের জীবনটা তো সেই একলা একেলাই, ঠিক তো? তাহলে যেমন ভাবে ডেক নির্জন হয়ে যাচ্ছে, সেইভাবে জীবনটাও কিন্তু এক সময় নির্জন হয়ে যাবে, তুমি একা একাই থাকবে। তখন এই আকল অন্ধকারে ফেটে পড়ে গর্জন, তখন তোমার মধ্যেকার যে হাহাকারটা, দুঃখ কষ্টটা, সেটা যেন গর্জনের মতো কানে শোনাবে, মনে হবে যে না আর নিতে পারছি না। কোনো কোনো সময় দেখবে মানুষ নিজে নিজেই মানে নিজের কানে চাপা দিয়ে দেয় এরকম, যে না আর হচ্ছে না, আর হচ্ছে না। কেন? কারণ তার ভিতরকার যে গর্জনটা, সেটাই যেন সে শুনতে পাচ্ছে না, আর তার মনে হচ্ছে না যে আমি শুনি। সমুদ্র ওঠে দুলে, বাঁকা চাঁদ পড়ে ঝুলে, আমাদের বিশ্রাম নেই নেই নেই। সমুদ্র দুলে উঠছে, বাঁকা চাঁদ যেন ঝুলে পড়ছে, যে বাঁকা চাঁদ যেটা উপরে আকাশে ছিল, যেটাকে দেখে আমরা এতক্ষণ সৌন্দর্য অনুভব করছিলাম, আমরা আনন্দ উৎসব করছিলাম, সেই চাঁদটা যেন এখন মনে হচ্ছে ঝুলে পড়েছে, তার অস্তিত্বটা যেন, তার এই স্থায়িত্ব এটা যেন নেই। তার মানে এই যে মানুষগুলোর কথা প্রথম থেকে বলা হচ্ছে, তাদের কোনো স্থায়ী বাসস্থান নেই, সেটা বলা হচ্ছিল। চাঁদ ঝুলে পড়া, তার যে স্থায়ী জায়গা থেকে, স্থায়ী বাসস্থান থেকে দ্রুত, দ্রুত মানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে ঝুলে পড়া, ভেঙে পড়া, বা সেখান থেকে বেরিয়ে পড়া, এইরকম। তাই বলা হচ্ছে আমাদের বিশ্রাম নেই নেই রে, আমাদের বিশ্রাম নেই, আমরা হাওয়ার মতোই সব জায়গায় খালি চলে চলে বেরিয়েছি, আমাদের জীবনের কোনো স্থায়িত্ব নেই, কোনো বিশ্রাম নেই, আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই। তাহলে কি? আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে, বারবার পারাপার যত করি তবু তার নেই নেই দেখা, নেই নেই রে। আমরা এই যতই বারবার পারাপার করি, যতই যেখানে যাই না কেন, আমরা যে সন্ধানটা করছি, আমাদের সেই জীবনটা নেই, পারবো না আমরা সেটাকে পেতে। সময় অন্তহীন অফুরান সন্ধান, সময়টা অন্তহীন, যেন সময় যেন শেষ হয় না। অফুরান সন্ধান, এই যে অফুরান, এটাও যেন শেষ হয় না, এইরকম একটা সন্ধান চলেই চলেছে, একটা সন্ধান চলছে তো চলছেই। বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান, কোনখানে গেলে তারে পাই রে, খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে, সুরে সুরে বলে যাই নেই রে, চিরকাল উত্তাল তাই রে। তাহলে কোথায় গেলে তাকে পাবো? আমরা যে জীবনটাকে খুঁজছি, সেটা কোথায় গেলে পাবো? খুঁজে খুঁজে আমরা ঘুরে ফিরি বাইরে, আমরা সেটাকে খোঁজার জন্য বাইরে বাইরে ঘুরে ফিরছি, সুরে সুরে বলে যাই নেই রে, চিরকাল উত্তাল তাই রে। এটার সাথে আবার এই যে যেটাকে বলছে যে খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে, কোথায় গেলে তার সন্ধান পাবো, সেটা বাইরে বাইরে আমরা খুঁজে খুঁজে ফিরছি, এই জায়গাটা থেকে আরো একটা কনসেপ্ট চলে আসে। শুধুমাত্র স্বাভাবিকভাবে দেখলে হ্যাঁ, ওই আশ্রয়হীন গৃহহীন মানুষগুলো, তাদের কথাই বলা হচ্ছে, তাদের একটা সুখ শান্তির জীবনের খোঁজ, সেটাকে বলা হচ্ছে। কিন্তু আবারও একদিক থেকে এই জায়গায় দেখতে গেলে একটা ছোট্ট করে আধ্যাত্মিকতার একটা ভাব চলে আসে। কিরকম আধ্যাত্মিকতা বাবা? তোমরা যেটুকু বুঝবে সেইটুকুই বলি, তোমরা ছোট, অত বেশি মাথায় ঢোকানোর দরকার নেই। তাও যেটুকু বলার, যে ধরো তুমি ঈশ্বরের ভক্ত, ঠিক আছে, তুমি মন থেকে ঈশ্বরের কাছে কোনো কিছু প্রার্থনা করছো, এবং কখনো না কখনো হ্যাঁ ভবিষ্যতে গিয়ে তুমি তোমার কর্মটাও করে যাচ্ছ, তুমি তোমার মতো করে পড়াশোনা করছো, তোমার মতো করে খেলাধুলা করছো,
সবকিছুকে ব্যালেন্স করে চলছো এবং তুমি একটু আধটু ঈশ্বরের ভক্তি করো, মাঝে মধ্যে তার কাছে কিছু প্রার্থনা করো। আমরা সবাই তো মানে সবসময় প্রার্থনার কাঙাল যে হ্যাঁ ভগবান আমাকে এটা দাও, ভগবান আমাকে ওটা দাও, আমরা বলতে থাকি। তো এই যে তোমরা কিছু একটা চাইছো সেটা তোমরা পাচ্ছো। বেশ, এবার দেখো তুমি হয়তো তোমার এই পাশের বাড়ির কাউকে দেখবে তারা সারাক্ষণ পূজা অর্চনা করে, সকালে একবার, বিকেলে একবার, রাতে একবার, ডাং ডাঙা ডাং ডাং ডাঙা ডাং পুজো অর্চনা হয়েই চলেছে। বছরে 2-3 বার তাদের বাড়িতে হোম যজ্ঞ হচ্ছে, ইত্যাদি হচ্ছে। আলটিমেট তাদের বাড়িতে কেন হচ্ছে? কারণ তাদের বাড়ির ছেলেরা চাকরি পাচ্ছে না, তাদের বাড়ির ছেলেরা ভালো রেজাল্ট করতে পারছে না, তাদের বাড়ির মেয়ে কাজ সাথে পালিয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ঘটছে। সেই জন্য তারা এই সমস্ত কাজগুলো করছে। তাহলে ভগবান কি সন্তুষ্ট হচ্ছেন? এই যে তোমরা ঈশ্বরকে তুষ্ট করার জন্য বাইরে থেকে হোম যজ্ঞ করছো, তোমরা কোথাও না কোথাও পুজো অর্চনা করছো, আজকে এই জিনিস নিয়ে আসতে হবে, কাল ওই জিনিস নিয়ে আসতে হবে, ভগবানকে ওরে বাবা ভগবানকে আবার এইসব খেতে দিলে হয় নাকি, ওনার জন্য ভালো ক্ষীরের পায়েস তৈরি করতে হবে, ইত্যাদি ইত্যাদি করে তোমরা মানে নিত্যদিন দেখনদারি রীতি রেওয়াজের মধ্যে লুপ্ত হয়ে আছো। কিন্তু সেটা মানে সরি হয়ে আছো মানে সেটার সাথে জড়িয়ে আছো, কিন্তু তার আলটিমেট কোনো রেজাল্ট তোমরা পাচ্ছ না। এইরকম পুরো বাস্তবের দিকে একটুখানি ঘুরে তাকাবে, তোমরা আস্তে আস্তে বড় হচ্ছ, একটু যদি ঘুরে তাকাও বুঝতে পারবে ব্যাপারটা যে এইরকম হয়। আর তুমি যে অত কিছু মানো না, হ্যাঁ আজকে পুজো আছে, মা বলেছে যে ভাত খেতে হবে না, ঠিক আছে ভাত খাবো না, কিন্তু মা ভালো করে একটু লুচিটা বানিয়ে দিও, তাই তো, একটু লুচি একটু তরকারি, আমার জন্য একটা মিষ্টি আনিও মা, এটুকু আবদার আমরা করি যে ঠিক আছে ভাত খাবো না, ইটস ওকে, কিন্তু আমার জন্য অন্যান্য খাবার করে দিতে হবে। আমি যে একেবারে মানে নির্জলা উপবাস করে ভগবানের পূজা করব, ওই দেখনদারি করব, সেটা দরকার নেই। তার মানে কি এই যে বাইরে বাইরে খুঁজে ফেরার দরকার নেই ঈশ্বরকে। ঈশ্বর কোথায় আছেন? তোমার মনের মধ্যে আছেন। তুমি মন থেকে তাকে চাও, মনের মধ্যে হাত রেখে একবার শুধুমাত্র বলো যে হ্যাঁ ঈশ্বর আমি এটা চাই এবং আমি এটা পারবো, আমি করে দেখাবো। আমার মধ্যেই তুমি আছো, তুমি শুধু আমাকে শক্তি দাও, আমি করে দেখাবো। আমি যে জীবনটা চাইছি, আমি আমি হয়তো একটা লাক্সারিয়াস জীবন চাইছি, আমি একটা সুন্দর জীবন চাইছি, মানে খুব টাকা পয়সা থাকবে, প্রতিপত্তি থাকবে, ইত্যাদি ইত্যাদি। সাপোজ কেউ চাইছো, সেটা কে পারবে করতে? ভগবান পারবে না, তুমি পারবে। তাই তোমার নিজের মধ্যে ওই জীবনটাকে খুঁজে ফেরো। তোমার ওই যে আশ্রয়স্থল, যে আশ্রয়টা তুমি সারা পাহাড় পর্বত নদী নালা সব জায়গায় গিয়ে মানুষের সাথে গল্প করে কোথাও পেলে না, শেষমেশ তুমি সেই নির্জন নিঃস্ব একজন হয়ে গেলে। তুমি সেই নির্জন নিঃস্বতার মধ্যে নিজের মনের ভেতরে সেটাকে খোঁজো তো দেখি, পাচ্ছ কি পাচ্ছ না। যেমন করে আগেরটাই আমরা দেখলাম যে জগদীশ চন্দ্র বসু যখন বলছেন যে আমি যখন কোথাও বেড়াতে যাই তখন একা একা লাগে, তারপর আমি এই যে গাছপালা কীটপতঙ্গ সবাইকে ভালোবেসে আপন করে নিলাম, তখন আমি তাদের সাথে একাত্ম হতে পারলাম। ঠিক সেই রকমই তো ব্যাপার, তাই না? তাই জন্য তোমরা সুরে সুরে যতই বলে যাও নেই রে চিরকাল উত্তাল তাই রে, কিন্তু তোমাকে খুঁজতে গেলে নিজের মধ্যে খুঁজতে হবে। বেশ, তাহলে এখানেই আমাদের কবিতা শেষ হলো। এবার আমরা কয়েকটা কোয়েশ্চেন আনসার একটু দেখে নিই। জীবিতের লক্ষণ কি তা লেখক অনুসরণে উল্লেখ করো। জীবিতের লক্ষণ কি বলা হয়েছিল? জীবিতের মূল লক্ষণ হচ্ছে গতি, অর্থাৎ যা ক্রমশ বাড়ে, ঠিক তো? লেখকের অনুসরণে, লেখক যে লাইনটা বলেছেন সেই অনুযায়ী লিখতে হবে। বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? বীজের কঠিন আবরণের মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। যেমন ভাবে যখন আমরা একটা বট ফল দেখি, আমি লালের মধ্যে তো লাল কালারে আঁকতে পারবো না, তাই নীল দিয়েই আঁকছি। ধরো একটা বট ফল, তার মধ্যে এরকম ছোট 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 এক গাদা বীজ আছে, তাই না? বীজ এত 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 বীজ আছে। তাহলে এই যে এত এত বীজ আছে, সেগুলো কি হচ্ছে? এর মধ্যে তো সুপ্ত অবস্থায় আছে, ভালো করে সুন্দর একটা নিরাপদ নিদ্রায় আছে। তাই জন্য বলছে বীজের যে কঠিন আবরণের মধ্যে বৃক্ষের শিশু রূপটা সেটা যেন ভেতরে লুকিয়ে থাকে। দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে যায়? দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছয়? আমরা দেখলাম জল, তীর, দুর্বার ইচ্ছায় হাওয়া ছুঁয়ে যায়।
সমস্ত জল সমস্ত তীর সে ছুঁয়ে চলে যাচ্ছে। তার কথা হাওয়া কোথায় শুধায়? হাওয়া চিমনির নিঃসনে কাননের ক্রন্দনে তার কথা শুধায়। মাছ তুলে দ্বীপ জলে কেন? মাছ তুলে, ওই যে যখন মাছ তুলের ছবিটা আমি এঁকে বললাম, অন্ধকারে জাহাজের অবস্থান বোঝাবার জন্য জাহাজের মাছ তুলে দ্বীপ জলে। কারণ অন্ধকারের মধ্যে দিয়ে জাহাজটা কোথায় যাচ্ছে সেই জাহাজের দিক নির্দেশ করার জন্য, বা হ্যাঁ ওটাকে দেখতে পাওয়া যাচ্ছে। এবার সমুদ্রে যখন বেড়াতে যাই তখন অনেক দূরে দূরে আমরা ছোট ছোট টিম টিম করে আলো দেখতে পাই, একটু একটু আলো দেখতে পাই। কারণ সমুদ্রকে রাত্রিবেলা যদি দেখো সমস্তটাই তো অন্ধকার, তুমি চোখের সামনে যতটুকু তোমার দৃষ্টিটা যাচ্ছে সেইটুকুর মধ্যে তুমি হয়তো জলের প্রবাহটা বুঝতে পারছো, বাদ বাকি পুরো তো কালো একদম সমান অন্ধকার লাগে। আর সেই জায়গাতে কি হয়, যখন কোনো একটা নৌকা হয়তো মাছ ধরতে যায় কোনো মাঝিরা বা ইত্যাদি জেলেরা, তখন তারা তাদের ওই নৌকার মধ্যে বা যাই থাকুক না কেন, যদি কোনো বড় একটু কিছু থাকে সেটার মধ্যে তারা একটা দ্বীপ জেলে রাখে, একটা আলো জেলে রাখে, সিগন্যাল যে আচ্ছা ওরা ওখানে যাচ্ছে, আচ্ছা এদিকে চলে গেল ওদিকে চলে গেল, ঠিক সেইটাই। পার্কের বেঞ্চিতে আর সার্সিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে? পার্কের বেঞ্চে আর কি ঝরা পাতা, আর সার্সিতে কেঁপে ওঠা দেওয়ালের পঞ্জরের চিহ্ন রয়েছে। বেশ, এবার একটু বড় প্রশ্ন দেখে নি। প্রত্যেক বীজ হতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না, বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি আলোচনা করো। তাহলে কি কি শর্ত পেলে তবে একটা বীজ থেকে গাছ জন্মাবে? এটা আমরা কি দেখলাম? তাপ, জল আর মাটি, তিনটে দেখলাম। এবার সেটাকে একটু বড় করে লিখতে হবে। বীজ থেকে গাছ জন্মাবার উপযুক্ত লক্ষণগুলি হলো পরিমিত জল, উষ্ণতা আর মাটির সংস্পর্শ। বীজের কঠিন আবরণের ভিতর গাছের শিশু নিরাপদে ঘুমিয়ে থাকে। পরিবেশের প্রতিকূলতায় বীজ সব সময় নরম মাটির উপর পড়ে না, কঠিন পাষাণের উপরেও পড়তে পারে। অনেক সময় সব বীজ থেকে গাছের জন্ম হয় না। উপযুক্ত পরিবেশ না পেলে বীজের ভিতরে গাছ সুপ্ত অবস্থাতেই থেকে যায়। জল, উষ্ণতা, মাটির সংস্পর্শে বীজ যতক্ষণ না আসছে ততক্ষণ সেই বীজ থেকে অঙ্কুর বের হতে পারে না। বেশ, হাওয়াদের কি নেই? হাওয়ারা কোথায় কিভাবে তার খোঁজ করে বেড়ায়? হাওয়াদের বাড়ি নেই, তাই তারা পৃথিবীর সর্বত্রই সেই না পাওয়া বাড়ি খুঁজে বেড়ায়। তাহলে হাওয়াদের বাড়ি নেই, আমরা প্রথমেই দেখেছি, সেই না পাওয়া বাড়ি তারা খুঁজে বেড়ায়। জলে, স্থলে, পাহাড়ে, পর্বতে, অরণ্য প্রান্তরে যেমন তারা তাদের বাড়ি খুঁজে বেড়ায়, তেমনি ঘন বসতিপূর্ণ নগরে, পর্বতে, পার্কের বেঞ্চিতে, চিমনির নিঃসনে, কাননের ক্রন্দনে তারা বাড়ি খুঁজে বেড়ানোর বৃথাই চেষ্টা করে বেড়ায়। কারণ হাওয়া সর্বদা চঞ্চল, অস্থির, উত্তাল, তাই তাদের কোনো নির্দিষ্ট বাড়ি থাকে না। তাদের এই বাড়ি খোঁজা কোনোদিনই শেষ হয় না। বেশ, বুঝতে পারা গেল? তাহলে এই হাওয়ারা, আচ্ছা এই যে হাওয়ারা চঞ্চল, উত্তাল, অস্থির, তাদের বাড়ি খোঁজার কোনোদিন শেষ হয় না, এটার সাথে কি আমরা আরো কিছু তুলনা করতে পারি? মেনলি এটা, কিন্তু আমাদের তো ভাবতে অসুবিধা নেই। কবিতার ব্যাপারটাই তো এরকম, কবিতা হচ্ছে ভাবনাকে কখনো বেঁধে রাখে না, তুমি তোমার মতো করে কিছু ভাবতে পারো। হ্যাঁ, হয়তো পরীক্ষায় লিখতে গেলে কিন্তু হবে না, কিন্তু আমরা নিজের মতো করে কিছুটা ভেবে নিতে পারি। ধরো কি ভাবতে পারি, যে এই যে হাওয়াটা চঞ্চল, অস্থির, উত্তাল, ধরে নাও তোমরা ইয়াং জেনারেশন যারা, তাদের মধ্যে এই যে উচ্ছলতা, চঞ্চলতা, অস্থিরতাটা কাজ করে, তাদেরকে যদি একটা বাঁধা ধরা নিয়মের মধ্যে রাখতে চাই, একটা বাড়ি মানে কি, একটা পার্টিকুলার জায়গায় অবস্থিত একটা কিছু, যেখানের মধ্যে আমরা স্থায়ীভাবে আশ্রয় নিই, চুপচাপ সেখানে থাকি, ঘুমাই ইত্যাদি, তাহলে যদি বলি যে একটা বাঁধা ধরা নিয়মের মধ্যে তোমাদেরকে রাখতে চাইছি, কিন্তু তোমরা তোমাদের প্রাণবন্ততা নিয়ে, উচ্ছলতা নিয়ে এদিক ওদিক নেচে কুদে বেড়াচ্ছ, কোনো কাজ করে বেড়াচ্ছ, পড়াশোনা করছো, নতুন নতুন আবিষ্কারের চেষ্টা করছো, কিছু না কিছু করছো, তোমাদেরকে ওই বাঁধা ধরা নিয়মের মধ্যে বাঁধা যায় না, তাই তো? ঠিক সেই রকম ভাবেই যদি আমরা চেষ্টাও করি, সেই খোঁজ কোনোদিন শেষ হবে না। কারণ এই মানে জীবন যৌবন যে প্রতীকটা থাকে সেটা কখনোই একটা বাঁধা ধরা নিয়মের মধ্যে থাকে না, সবসময়ই গণ্ডির বাইরে বেরিয়ে যেতে চায়, তাই না? এরকমও কিছু আমরা ভাবতে পারি, যদিও
সেটা পার্টিকুলার অর্থে সঠিক নয়, কিন্তু হ্যাঁ এই ধরনের লাইনগুলো থেকে আমরা এগুলো এগুলো নিজেদের মতো করে ভাবনার মধ্যে আনতে পারি। বেশ বেশ, তাহলে আজকে আমরা যেটা যেটা পড়লাম সেটা হচ্ছে গাছের কথা পড়লাম, আর পড়েছি হাওয়ার গান। ঠিক তো? গাছের কথার মধ্যে আমরা জেনেছি যে একটা গাছ কিভাবে জন্মায়, তাদের মধ্যে প্রাণ থাকে, প্রাণের প্রতীক কি সেটাও দেখেছি, যে গতি। আর বীজের মধ্যে কিভাবে সবকিছু একটা জীবন সুপ্ত অবস্থায় থাকে। বীজের মধ্যে গাছের একটা সুপ্ত জীবন থাকে, এই সমস্ত কথাই আমরা পেলাম। আর হাওয়ার গানেতে পেলাম আশ্রয়হীন হাওয়াদের কথা, হাওয়া তথা মানুষের কথা, চিরকাল বিভিন্ন জায়গায় যারা গৃহ খোঁজে বৃথা। বেশ, তাহলে হোমওয়ার্ক তোমাদের কি থাকবে? অবশ্যই 1 নম্বরে থাকবে এমসিকিউ, না এমসিকিউ নেই সরি, তোমাদের এসএকিউ আছে, 2 হচ্ছে এলএকিউ আছে। এগুলো করবে, যেগুলো তোমাদের অনুশীলনের প্রশ্নোত্তর আছে সেইগুলো করবে। ঠিক আছে, মেনলি এটাই, আর তো কিছু নেই আমাদের। তো আজকের এই ক্লাসটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না, আর তার সাথে সাথে এইভাবে ক্লাস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ, ক্লাসটাকে তোমাদের কাছে যদি নতুন হয় টপিকটা, তাহলে তো একদম খুঁটিয়ে ভালো করে বুঝতে থাকো, আর যদি মনে হয় আগে পড়া হয়ে গেছে তাহলে তার সাথে রিভিশন করতে থাকো। আর এইভাবেই সমস্ত ক্লাস অ্যাটেন্ড করো, ভালো করে রেজাল্ট করো, তারপর তো আছেই আমরা। তো টাটা এভরিওয়ান।